1971 সালের 16ই ডিসেম্বর যে সোহরাওয়ার্দী উদ্যানে যে স্বাক্ষর হয়েছিল, শপথ নিয়ে যেই আত্মসমর্পণ দলিলে যে স্বাক্ষর হয়েছিল, সেখানে পাকিস্তানি শাসকরা বলেছিলেন, স্পষ্ট করে লিখেছিলেন যে তারা এবং তাদের সকল অক্সিলারি ফোর্স সেখানে আত্মসমর্পণ করেছে এবং তারা এই দেশ থেকে চলে যাচ্ছে। এখানে তাদের কোনো ধরনের আধিপত্য এবং রাজনীতি সংস্কৃতি কোনো কিছুর উপর আগ্রাসন চালানোর যে অধিকার, সেটা তারা ওই দিন থেকে ছেড়ে দিয়ে চলে গেছে। ফলে সেই দিন সাথে সাথেই, এই ঘোষণার সাথে সাথেই জামাত ইসলাম বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে। কারণ জামাত ইসলাম সেই দিন শুধুমাত্র তাদের কোলাবোরেটর ছিলেন না, তারা সেখানে ইলেক্টেড পার্লামেন্টের মেম্বার ছিলেন এবং সরাসরি যুদ্ধে বাঙালিদেরকে হত্যা করার জন্য সুনির্দিষ্টভাবে এখানকার নারীদেরকে এবং এখানকার বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধাদেরকে চিহ্নিত করে দিয়ে এবং পাকিস্তানিদেরকে মানে মৃত্যুযজ্ঞ অর্থাৎ হত্যার উল্লাসযজ্ঞ চালানোর ক্ষেত্রে সহযোগিতা করেছে। ফলে পাকিস্তানি সেনাবাহিনী যাওয়ার সাথে সাথেই এখানে জামাত ইসলামের রাজনীতির সেটারও কবর রচিত হয়ে যাওয়ার কথা। কারণ জামাত ইসলাম শপথে যেদিন যেই ঘোষণাপত্রে জামাত ইসলাম যে পাকিস্তানি সেনারা যে স্বাক্ষর করেছে, সেখানে তারা স্পষ্ট লিখেছে তাদের সকল অক্সিলারি ফোর্স নিয়ে তারা চলে যাচ্ছে, এই মর্মে তারা সেদিন আত্মসমর্পণ দলিলে সই করেছে। ফলে জামাত ইসলামের এদেশের রাজনীতি করার অধিকার সেদিনে হারিয়েছে। কিন্তু দেশের দুর্ভাগ্য এবং জাতির ট্র্যাজেডি এটাই যে বারবার তাদেরকে নানা মুখোশে নানা আড়ালে তারা এখানে স্থান করে নিচ্ছে। এবং আপনারা দেখেছেন যে জাহাঙ্গীর ইমামকে এক সময় বলতে হয়েছে, মুক্তিযুদ্ধ করার অপরাধে কি আমার সন্তান, মানে অপরাধে কি আমাদেরকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে? আমরা দেখছি জামাত ইসলাম যখন বাংলাদেশে সরব হয়েছে, বিশেষ করে 1993 সালে বিএনপির সাথে যখন সেই গাঁট ছাড়া বেঁধে ক্ষমতা এসেছে, তখন তার নেতৃত্বে জাহাঙ্গীর ইমাম সহ অনেক মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। একই রকম করে তার পরবর্তী প্রেক্ষাপটে, বিশেষ করে 75 বা তার পরবর্তী প্রেক্ষাপটের দেশের রাজনৈতিক পালাবদল যেহেতু হচ্ছে, দেশটা হয়ে গেছে নাট্যমঞ্চ। দিনে একরকম, রাতে আরেক রকম, সন্ধ্যায় নতুন নতুন নাটক মঞ্চস্থ হয়ে যে 80-র দশকে পৌঁছে গেছে এবং সেখানে স্বৈরাচারের একটা মানে উত্তাল যে স্বৈরতন্ত্রের যে কালো থাবা, সেই থাবার নিচে জামাত ইসলাম হৃষ্টপুষ্ট হয়েছে এবং হয়ে সে যে ডালফালা গজিয়েছে, তার মধ্য দিয়ে সে অনেকগুলো বিতর্কের যে মীমাংসা করতে চায় না। তার মধ্যে একটা অন্যতম বিতর্ক হচ্ছে এদেশের 30 লক্ষ শহীদ, সেটাকে আদৌ শহীদ 30 লক্ষ না 3 লক্ষ, এটা কি শেখ মুজিবের ভুল না বানানো? এই বিতর্কটা তারা এখানে ছড়াতে চেয়েছে। একই রকম করে তারা মনে করছে তাদের অবস্থানটাকে তারা সঠিকতা দেওয়ার জন্য তাদের পূর্বপুরুষ গোলাম আজম সাইদি থেকে শুরু করে যে নিজামী এবং অন্যান্য যে পাকিস্তানি দোসররা, জামাত ইসলামের যে পতাকা বহনকারী যে দোসররা, তারা এটা প্রতিষ্ঠা করতে চেয়েছে যে সেদিন তারা এই কারণে বিরোধিতা করেছে বাংলাদেশকে ভারতের অধিভুক্ত যাতে না হইতে হয়, ভারতের উপনিবেশ যাতে না করতে হয়, সেই জন্য তারা করেছে। কিন্তু আপনারা জানেন বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। কোনোভাবেই ভারত বাংলাদেশকে তার অঙ্গ রাজ্য হিসেবে ভাবতে পারে না। সে তার একটা অঙ্গরাজ্যের উপর যে ধরনের খবরদারি করতে পারে, চাইলে বাংলাদেশে পারে না। কিন্তু বাংলাদেশের শাসন কাঠামো দুর্বলতাকে কাজে লাগিয়ে শুধু ভারত না, বহু সাম্রাজ্যবাদী দেশ, চীন এখানে এসে নানাভাবে হস্তক্ষেপ করে, রাশিয়া করে, আমেরিকা তো করছে প্রতিনিয়ত। ফলে এই যে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের পার্ট হিসাবে ভারতের যে এখানে নানা রকম কালচারালি এবং অর্থনৈতিকভাবে যে একটা নিপীড়ন এবং রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা, সেটা আছে। তার অর্থ এ নয় বাংলাদেশে তারা তাদের অঙ্গরাজ্য মনে করার মতো সেই শক্তি, সাহস কিংবা সেই সক্ষমতা তারা দেখাচ্ছে। কিন্তু জামাত ইসলাম এটা প্রতিষ্ঠা করার একটা চেষ্টা করছে। দ্বিতীয়ত যেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সেটা হচ্ছে 30 লক্ষ শহীদ, এটা নাকি একটা মিথ। কিন্তু আমরা জানি যে 30 লক্ষ শহীদ যে বাংলাদেশ হয়েছে, এই ডিক্লার শেখ মুজিব আসার পূর্বেই এদেশে এই ডিক্লার শেখ মুজিব এসেছে 10ই জানুয়ারি, তার পূর্বেই এটা প্রতিষ্ঠা পেয়েছে এখানে। এবং দেশে এবং বিদেশি যে সংবাদপত্র, প্রবদার মতো পত্রিকা সে সময় ঘোষণা করছে যে 30 লক্ষ শহীদ হয়েছে। একই রকম করে যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় মাওলানা ভাসানী যে এপ্রিল-মে মাসে যে ভাষণ দিয়েছেন, তিনি সেখানেও বলেছেন যে প্রায় 15 লক্ষের উপর মানুষ হত্যা করেছে। আমরা কবি আসাদ চৌধুরীর কবিতা পড়তে
পড়তে গেলে সেখানেও দেখতে পাই তিনি জুন জুলাই মাসে যে কবিতা লিখেন সেখানে বলছেন 15 লক্ষ নিরীহ বাঙালিকে হত্যা করা হয়েছে, যে বারবারা বিডলারকে কবিতাতে উনি সেই কথাটা বলছেন। অর্থাৎ এখানকার জনমনে যে প্রায় জুন জুলাই মাসে 15 লক্ষ ক্রস করেছে সে আলোচনাটা এখানে শুরু হয়েছে, এবং নভেম্বর ডিসেম্বরে গিয়ে অলরেডি অনেকগুলো ইন্টারন্যাশনাল পত্রিকা সেই খবরগুলো ছাপাচ্ছে। সর্বশেষ যে আপনারা জানেন যে গিনিস অব দ্য বুক অব দ্য ওয়ার্ল্ড সেটা বাংলাদেশের গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই সাথে এই ওয়ার্ল্ডের 10টা গণহত্যার মধ্যে বাংলাদেশের গণহত্যাটা 1971 সালের গণহত্যাটা একটা অন্যতম ঘটনা, এবং সেটা 6 থেকে 7 নম্বর অবস্থানে আছে। আর 6 থেকে 7 নম্বরে যদি আমরা দুইটা বিশ্বযুদ্ধ বাদ দিই তাহলে সেটা 7 নম্বরে থাকে, আর বিশ্বযুদ্ধ দুটা বাদ দিলে এটার অবস্থান চলে আসে চতুর্থ। ফলে আমরা এটা দেখতে পাই যে গণহত্যা নিয়েও যে বিতর্কটা এখানে তৈরি করার চেষ্টা করছে এটাও সম্পূর্ণ পরিকল্পিত, এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান করা এবং মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার একটা অপচেষ্টা। এর চেষ্টায় বিএনপিরও একটা সময় সে এই ফালে ফু দিয়েছে আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য। আমরা সেই জন্যই বলছি আওয়ামী লীগ যে বয়ান এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল গত 15 বছরে, যে মুক্তিযুদ্ধ বললেই সেটা আওয়ামী লীগের পক্ষে থাকবে, আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বললে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলবে, আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে যাবে। আওয়ামী লীগের এই বয়ানকেও আমরা সঠিক মনে করি না, কারণ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে বটেই, কিন্তু এটা একটা জাতীয় সম্পদ, এটা একটা দেশের সম্পদ। একটা জাতি মুক্তিযুদ্ধের মতো এরকম একটা বীরত্বপূর্ণ ঘটনা শুধুমাত্র একটা দল সেটা নেতৃত্ব দেয় ঠিকই, কিন্তু এর সাথে যুক্ত হয়ে আছে অন্যান্য দল, অন্যান্য চিন্তার মানুষ। সিরাজ শিকদারের মতো মানুষ, যিনি প্রায় 74 সালে প্রথম জায়গায় ক্রস ফায়ারে মৃত্যুবরণ করে শেখ মুজিবের শাসন আমলে, এবং শেখ মুজিব সেটাকে নির্দেশ দিয়েছে কিনা সেটা অন্য প্রশ্ন, কিন্তু প্রথম ক্রস ফায়ার সিরাজ শিকদার হয়। সে সিরাজ শিকদারও চিঠি লিখে সেই সময় মুক্তিযুদ্ধের পক্ষে, যাতে শক্তিশালী মুক্তিযুদ্ধটাকে আরো শক্তিশালী করা হয় সেই জন্য উনি চিঠি লিখে সেই সময় মুজিবনগর সরকারকে জানিয়েছেন, লিফলেট বিতরণ করেছেন। এবং বরিশাল অঞ্চলে আপনারা জানেন যে তারা সেই সময় মুক্তিযুদ্ধের জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে সিরাজ শিকদাররা। ফলে মুক্তিযুদ্ধে এরকম নানা মত এবং পথের মানুষ যুক্ত হয়েছে। ফলে এটাকে জাতীয় যে অর্জন সেটা না দেখিয়ে যদি একটা দলের অর্জন করে দেখানো হয়, এর মধ্য দিয়ে অন্য দলগুলো বা মুক্তিযুদ্ধের অপশক্তি যে যারা আছে তারা এই সুযোগটা, এই ফায়দাটা নেওয়ার একটা উপলক্ষ তৈরি হয়ে যায়। ফলে আওয়ামী লীগ এই ভুলটা বারবারই করেছে, এবং আওয়ামী লীগ, আমার ক্ষেত্রে এটা আওয়ামী লীগের ভুল নয়, আওয়ামী লীগ এই রাজনীতিটাই করতে চেয়েছে। অর্থাৎ এই রাজাকারকে দেখিয়ে, যুদ্ধাপরাধীকে দেখিয়ে এখানকার বুদ্ধিজীবী, এখানকার সিভিল সোসাইটি থেকে যারা আছে এদেরকে তার পক্ষে রাখার যে জায়গা সেটা তৈরি করার চেষ্টা করেছে। একই রকম করে আজকের দিনে আপনারা জানেন যে 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের কার্যক্রম অঘোষিত নিষিদ্ধ আছে বা ঘোষিত নিষিদ্ধ আছে। আওয়ামী লীগ কোথাও প্রকাশ্যে মিটিং সমাবেশ করতে পারছে না, কিন্তু তাকে একটা ইস্যু করে এসে এখানকার যে আমাদের মানবিক করিডোর যেটা নিয়ে আলোচনা চলছে সেইগুলোকে আড়াল করা, এবং রোহিঙ্গা সংকট, বাংলাদেশে যে এখানকার নিত্য প্রয়োজনীয় জিনিসপাতির ঊর্ধ্বগতি এর সাথে যুক্ত আছে, এখানকার বিদ্যুতের চাহিদা মেটাতে পারছে না, আর আছে সবচেয়ে জরুরি হচ্ছে এখানকার যে নির্বাচন। আপনারা জানেন এই সরকার, অনির্বাচিত সরকারের কুপলটা কি আপনারা দেখেছেন। এই বছর তারা যে বিজনেস সামিট করেছে সেখানে হায়ার করে ইউরোপ থেকে পড়ুয়া যে বক্তা এনে এখানে বক্তৃতা দিয়েছে ইংলিশে দিয়ে সেটাকে প্রমোট করে দেখানোর চেষ্টা করেছে তারা কত ট্যালেন্ট এবং ক্রিয়েটিভ লোক নিয়ে এসেছে। কিন্তু আপনারা জানেন বাংলাদেশের সর্বনিম্ন বাজেট এইবার এসেছে মাত্র 3100 কোটি টাকা, যেটা দিয়ে আমাদের বাংলাদেশের মানে জাতীয় বাজেটের মানে 50 ভাগের 1 ভাগও নয়, এরকম একটা জায়গায় নিয়ে এরকম একটা বাজেট দিয়ে যে আমাদের এখানকার লোকাল কোম্পানিগুলো যে এখানে একটা ফ্যাক্টরি করে সে তখন 5000 থেকে 7000 কোটি টাকার একটা বাজেট নিয়ে নামে, সেখানে আমাদের মাত্র 3100 কোটি টাকা ইউনিট সরকার বাজেট মানে বিজনেস যে ইনভেস্টমেন্ট সেটা নিয়ে এসে তার বিরাট সফলতা সে প্রচারের চেষ্টা করছে। আমরা বলছি এটা একটা হঠকারিতা। ফলে অনির্বাচিত সরকার এরকম বিনিয়োগ আনতেও পারে না, সেই কথাটাই আমরা বলছি। সেই জন্য হচ্ছে নির্বাচনটা অতীব জরুরি। এই নির্বাচনটা জরুরি এই কারণ এখানকার যে মানুষের জীবনযাত্রার মানকে স্মুথ করা এবং এটাকে উন্নত করার জন্য নতুন শুধুমাত্র বিনিয়োগ নয়, দেশীয় সক্ষমতা আনার জন্য এবং সাম্রাজ্যবাদী দেশি বিদেশি শক্তিকে রুখে দেওয়ার জন্য নির্বাচনটা জরুরি। কিন্তু এই সরকারও সেই ফাঁদটাই
পাতার চেষ্টা করছে, যে ফাঁদ পাতলে আওয়ামী লীগের জুজুর দেখিয়ে একটা ফোবিয়া সৃষ্টি করে সে আরো তার ক্ষমতার সময়কে আরো দীর্ঘমেয়াদী করতে পারে। ফলে এরকম একটা অপচেষ্টার বিরুদ্ধে আমাদের জনগণকে রুখে দাঁড়াতে হবে। একই সাথে এখানে যদি পুনর্বাসন করার চেষ্টা করা হয় রাজাকার জামাত ইসলামকে, মুক্তিযুদ্ধের অপশক্তিকে, একটা দেশে অভ্যুত্থান বারবার কিন্তু যুদ্ধ একবার। আপনারা জানেন এই মুক্তিযুদ্ধের মতো যুদ্ধ একবারই হয়, জনযুদ্ধ একবারই হয়েছে, আর হওয়ার সম্ভাবনা খুবই কম যতদিন এই ভূখণ্ড আছে। ভূখণ্ডের জন্য লড়াই, এটা আর কখনো হওয়ার সম্ভাবনা নেই। আর যদি হয় সেটা ভূখণ্ড উঠে যাওয়ার লড়াই হতে পারে। যে আমরা গোটা দুনিয়ায় যে আপনারা যে জন লেননের গান শুনেছেন, ইমেজিন ইউ আর, মানে তুমি একটা ধারণা করো যে পৃথিবীতে কোনো বর্ডার নাই দেশে দেশে, তাহলে কেমন হবে? এরকম একটা দেশ ভাবো যেখানে মানুষের অভাব নাই, ভিক্ষাবৃত্তি নাই, জন লিলন গান গেয়েছেন। এরকম একটা রাষ্ট্র হওয়ার জন্য একটা লড়াই হতে পারে। কিন্তু একটা দেশে মুক্তিযুদ্ধ যে সেটা হয় সেটা একবারই হয়েছে। এখন যেটা হবে সেটা হচ্ছে গণ অভ্যুত্থান হতে পারে, বারবার অভ্যুত্থান হবে। এক সরকারকে নানাভাবে প্যাসিস্ট হয়ে উঠলে তাকে সরানো হবে, কিংবা অল গণতান্ত্রিক সরকারকে সরানো হবে। কিন্তু মুক্তিযুদ্ধের মতো এরকম গুরুত্বপূর্ণ এবং এত বিগ প্রজেক্টের অর্থে আর কখনো হওয়ার সম্ভাবনা নেই। ফলে এটাকে বিতর্কিত করার যে অপচেষ্টা, সেই চেষ্টাকে প্রতিরোধ করতে হবে। এবং সে সময় বিরোধিতাকারী শুধু জামাত ইসলাম মুক্তিযুদ্ধকালীন বিরোধী শক্তি নয়, তারা বিরোধী শক্তি তো হচ্ছে ব্রিটিশ বিরোধীদের আন্দোলনে, তো তারা একটা বিরোধী শক্তি। জামাত ইসলাম ব্রিটিশ মুক্ত চায় নাই, 47-এ তারা দেশভাগের বিরোধিতা করেছে। এখন আবার দেখি তাদের লোকজন কথা বলছে যে দেশভাগের বিরোধিতা নিয়ে। জামাত ইসলাম 47-এ দেশভাগের মানে ইংরেজদের পক্ষে ছিল, যেখানে পাকিস্তান ভারত দ্বিজাতি তত্ত্বের কথা বলে ভারত পাকিস্তান ভাগ হচ্ছে। জামাত ইসলাম সেই ভাগের পক্ষেও ছিল না। জামাত ইসলাম যেটা ছিল সে সময় সে ইংরেজ শাসকদের অনুগত ছিল, প্রো এস্টাবলিশমেন্টের পক্ষে ছিল। আজকে 71 সালে সে প্রো এস্টাবলিশমেন্টের পক্ষে ছিল। ফলে এই ভিত্তিভূমিরে, অর্থাৎ ভারতবর্ষে ভারত পাকিস্তান, যে ভারত উপমহাদেশ, ভারত পাকিস্তান বাংলাদেশ, এখানে জামাত ইসলামের রাজনীতি করাটা আসলে একটা বিরাট রকমের প্রশ্নবিদ্ধ। কারণ জামাত ভারতবর্ষের প্রতিষ্ঠা, ভারত ভেঙে যে ভারত পাকিস্তান তার প্রতিষ্ঠাও চায় নাই। আবার পাকিস্তান থেকে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সে মুক্তিযুদ্ধ সে স্বাধীন বাংলাদেশ চায় নাই। তাহলে সে চেয়েছে কি? সে চেয়েছে সবসময় শোষকদের, অর্থাৎ অত্যাচারিতদের, যারা অত্যাচার করে তাদেরকে তাদের লেজুর ভিত্তি করা। সে চেয়েছে তাদেরকে তাদের পক্ষে থেকে সাধারণ মানুষের উপর নিপীড়ন চালানো। কিন্তু আমাদের দুর্ভাগ্য এখানে, আমরা এই জামাত ইসলামকে যে 16 ডিসেম্বর যে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর হওয়ার পরেও, সেখানে ঘোষণা করার পরেও যে সকল অক্সিলারি ফোর্স নিয়ে আমরা চলে যাচ্ছি, তারপরেও এদেরকে আমাদের দেশের রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হয়ে উঠে গেছে। আমাদের এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় গোটা জাতিকে নিতে হবে। একই রকম করে আবার তাদেরকে পরিত্যাগ করতে হবে। কোনোভাবে এই দেশের মাটিতে এই ঘোষণা দেওয়া যাবে না যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই না। আওয়ামী লীগের ঠাঁই হবে না সে অত্যাচারিত হলে। আমরা দেখেছি আওয়ামী লীগ বিভিন্ন সময় ঠাঁইহীন হয়েছে, কিন্তু তার অর্থ এ নয় আওয়ামী লীগ ঠাঁই পাবে না বলে আপনি সেখানে আবার ভেসে উঠবেন। আপনাকে হচ্ছে মানে আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ যদি নিঃশেষ হয়ে যায় আপনাকে তার আগে হওয়া উচিত, আপনি তার আগেই চলে যাওয়ার কথা। কিন্তু আপনি আবার এখানে যে পুনঃপ্রতিষ্ঠা করতে চান। জামাত ইসলামের সাথে আমাদের বিরোধ কিসের? আদর্শগত বিরোধ। বাংলাদেশের উত্থানের সাথে তার বিরোধ আদর্শগত। জামাত ইসলাম তার আদর্শটাকে বর্জন করে নাই, যার ফলে তারা এই স্লোগান দিচ্ছে। জামাত ইসলামের কর্মীরা তাদের আদর্শ বর্জন করে নাই, তারা এখনো ধর্মের নামে ব্যবসা করে। তারা মনে করে ইসলামের, তাদের পক্ষে থাকা মানে ইসলামের পক্ষে থাকা। তাদের কর্মীরা এইসব প্রচার দিয়ে বেড়ায়, তাদের পক্ষে তারা ইসলামের ঠিকাদার, তারা হচ্ছে বেহেশতের ঠিকাদার। এইরকম একটা প্রোপাগান্ডা তারা গোটা জনমানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায়। মানুষের মধ্যে সেই জায়গাটা তৈরি করতে চায় যে জায়গাটা আসলে মানুষ ধর্মপান, মানুষ ধর্মের দিকে সমর্পিত হয়। তারা সেই জায়গাটাকে ধরে মানুষকে অন্যদিকে, মানুষকে একটা বিপদগামী করতে চায়, নিজেদের পক্ষে নিতে চায়। আমরা মনে করি মানুষের ধর্ম অনুভূতি নিয়ে খেলা করার মতো, এই যে খেলা করার মতো এরকম একটা অপকর্ম তার হচ্ছে তাও প্রতিরোধ করা দরকার। সেজন্য সকল বিবেকবান এবং সচেতন ধর্মভীরু মানুষকে এগিয়ে আসতে হবে। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে মাওলানা ভাসানীর মতো, জামাত ইসলাম মানে ইসলাম নয়, নীল নদের পানি যেমনি নীল নয়, জামাত ইসলাম মানে তেমনি ইসলাম নয়। এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে। কাজে জামাত ইসলাম থেকে শুরু করে সকল উগ্রবাদী শক্তি, মানে আপনারা জানেন যে পাকিস্তানের মতো দেশকে ধ্বংস করে ফেলেছে এক ধর্মের গোজামিল তৈরি করে, একটা ধর্মের গল্প দিয়ে, একটা জঙ্গিবাদের গল্প দিয়ে, একটা আফগানিস্তানের মতো দেশকে লন্ডভন্ড করে দিয়েছে। একই রকম করে আপনারা দেখেছেন এরকম ধর্মের জুজু দেখিয়ে যে বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিগুলো
আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর উপর নিয়ন্ত্রণ আরোপ করতে চায়, এখানে একটা খবরদারি করতে চায়, সেই সুযোগটা বারবারই তৈরি করে দিচ্ছে এখানে জামাত ইসলাম। একই রকম করে ভারত বারবারই আমাদের এখানে প্রাসঙ্গিক হয়ে উঠছে জামাত ইসলাম আছে বলে। ফলে এখানে আমাদের মর্যাদার প্রশ্নে এবং সার্বভৌমত্বের প্রশ্নে জামাত ইসলামকেও রাজনৈতিক ও এখান থেকে নিষিদ্ধ, চিরতরে নিষিদ্ধ করতে হবে, আদর্শগতভাবে রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করতে হবে। বন্ধুগণ, একই সাথে এনসিপি, যে মানুষ ভেবেছিল যে এনসিপির একটা তরুণদের সংগঠন, এই সংগঠন মানুষকে আদর্শ দেখাবে, উদ্দেশ্য দেখাবে, এই সংগঠন জনকল্যাণমুখী কাজ করবে, কিন্তু আমরা দেখলাম এনসিপি তার বিপরীত মেরুতে অবস্থান করছে। তারা লুবি হয়ে পড়েছে, দুর্নীতির সাথে তারা যুক্ত হয়ে পড়ছে, তাদের নেতা কর্মীরা এখানে যে সাম্প্রদায়িক মনন সেটা চর্চার চেষ্টা করছে। ফলে এই এনসিপির বিরুদ্ধে এবং বাংলাদেশে একমাত্র অভ্যুত্থান হয়েছে 24 জুলাইয়ের অভ্যুত্থান, যেখানে ছাত্র শক্তি অর্থাৎ বাংলাদেশের ছাত্র জনতা অসংখ্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, 52-তে দিয়েছে, 62-তে দিয়েছে, 71-এ দিয়েছে এবং 90-তেও বাংলাদেশের ছাত্র জনতা বিরাট বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছে 90 গণ অভ্যুত্থানে। কিন্তু কোন ছাত্র শক্তি এই এনসিপির মতো করে ক্ষমতাকে ধরে রাখার জন্য, ক্ষমতাকে আঁকড়ে থাকার চেষ্টা করে নাই, ক্ষমতার মোহে দুর্নীতির সাথে যুক্ত হয়ে যায় নাই, ক্ষমতার মোহে জনতাকে ভুলে ব্যবসায়ীদের কাঁধে ভর করে নাই, ক্ষমতার মোহে শ্রমিকদের ন্যায্য পাওনার বিরুদ্ধে পক্ষে দাঁড়ায় নাই, ক্ষমতার মোহে দর্শন ও নিপীড়নের বিরুদ্ধে রাজপথে নামে নাই। ফলে নামে নাই বলতে সরব ভাবে নামে নাই, নামমাত্র কিছু কথা হয়তো বলেছে, কিন্তু দর্শন যে একটা মনস্তাত্ত্বিক যে সংস্কৃতি বা মনস্তাত্ত্বিক জায়গা যে সমাজের মধ্যে বিরাজমান, তাকে সমূলে নির্মূল করার জন্য তারা রাস্তায় নামে নাই। ফলে আমরা এই এনসিপির এই আদর্শগত যে পরাজয় এবং আদর্শ এবং তাদের যে ক্ষমতা লিপ্সু যে মানসিকতা, তারও নিন্দা জানাই। এবং এই তারুণ্য, তার যে তারুণ্যের যে যৌবন, এই উত্তপ্ত যৌবনটাকে সে যে কিভাবে নষ্ট করে দিয়েছে এবং একটা ভ্রষ্ট চরিত্র ধারণ করে যুব সমাজের সামনে একটা খারাপ দৃষ্টান্ত হিসাবে দাঁড়িয়ে গেছে, তার জন্য এনসিপিকেও এই জাতির কাছে ক্ষমা চাইতে হবে। কারণ সে যে কি দৃষ্টান্ত সে রেখে গেল, সে এমন দৃষ্টান্ত এনসিপি রেখে গেল যে দৃষ্টান্ত দিয়ে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম পুলকিত হবে না। তাজউদ্দিন আহমেদকে মানুষ কেন স্মরণ করে, মাস্টারদা সূর্য সেনকে কেন স্মরণ করে, কেন ক্ষুদিরাম প্রীতিলতাকে স্মরণ করে? কারণ তারা তাদের সর্বস্ব দিয়েছে এই জন্য যে দেশটা মুক্ত হবে। নিজেরা ক্ষমতা পাবে কি পাবে না তার জন্য তারা জীবন বাজি রেখে ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই করে নাই। মাস্টারদা সূর্য সেনকে মেরে আপনারা জানেন প্রায় 200 নটিক্যাল মাইল দূরে সমুদ্রে বক্ষে নিক্ষেপ করেছিল, তবুও মাস্টারদা এই দেশের মানুষের জন্য লড়েছে, কিন্তু ক্ষমতা চায় নাই, চেয়েছে ব্রিটিশদের দম্ভ ভেঙে দিতে, চেয়েছে ইংরেজ। ব্রিটিশরা বলেছে যে ইংরেজ রাজ্য নাকি কখনো সূর্য ডোবে না, কিন্তু মাস্টারদা সেই সূর্য ডুবিয়ে দিয়েছে এবং পুরো ভারতবাসীর চোখ খুলে দিয়েছে। আর এই ছাত্র তরুণরা কি করছে? এই ছাত্র নেতৃত্ব সে সচিবালয়ে গিয়ে টেন্ডার দখল করছে, সে গিয়ে বিজিএমই অর্থাৎ ব্যবসায়ীদের টাকা এনে সে এখানে ব্যবসায়ীদের থেকে টাকা এনে সে হচ্ছে নির্বাচনী মহড়া দিচ্ছে। ফলে এরকম ভয়াবহ ক্ষমতা লিপ্সু ছাত্র তরুণ নেতৃত্ব বাংলাদেশের বুকে কখনো আসে নাই। ফলে এদের পায়ে নিজের ভিত্তি সরে গেছে। এই ভিত্তি সরে যাওয়ার পরিণতি যেটা দাঁড়াবে সে পরিণতি আমরা সবাই দেখতে পাচ্ছি। অলরেডি তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে বন্ধুগণ, আমার সময় এসেছে এখনই আমাদেরকে সাবধান হওয়া। আপনি যদি নিজে সতর্ক না হন, আপনার দেহরক্ষীও আপনাকে বাঁচাতে পারবে না। ফলে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশকে রক্ষা করতে হলে আপনাদের সর্ব অবস্থান থেকে নিজেদেরকে সচেতন এবং সতর্ক হতে হবে। সে আহ্বান দেখে আপনারা যারা দেখলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।